আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করব ব্রিটিশ শাসনের চতুর্থ পর্ব। দেখি আজকের শাসকদের অবদানগুলো কি কি। অকল্যান্ড নামে একজন ব্রিটিশ শাসক ছিলেন। উনি পর্তুগিজদের সঙ্গে আতাতের অভিযোগে তিনি সাতারার রাজাকে অপসারণ করেন। মানে সাতারার রাজ্য পর্তুগিজ যারা বণিক ছিল তাদের সাথে সম্পর্ক রাখে, এই জন্য তাদেরকে অপসারণ করে। তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আফগান সমস্যা, যদিও প্রথম ইঙ্গো আফগান যুদ্ধে ইংরেজরা তেমন কোনো সাফল্য পায়নি। যাই হোক, তার তেমন একটা কিছু নেই। লর্ড হার্ডিঞ্জ তিনি প্রথম শিখ যুদ্ধে জড়িয়ে পড়েন, যার পরিসমাপ্তি ঘটে লাহোর চুক্তির মাধ্যমে। এই যে আমরা বলি না পাঞ্জাব বা সিং, এই শিখরা কিন্তু খুব যোদ্ধা জাতি এবং বীরের জাতি, এদের সাথে যুদ্ধে জড়ায় পড়ে। এই চুক্তির ধারা অনুযায়ী শিখরা সমগ্র শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী অঞ্চল ইংরেজদের নিকট ছেড়ে দেয় এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 50 লাখ টাকা দিতে সম্মত হয়। 1848 সালে তিনি অবসর গ্রহণ করেন এবং ব্রিটেনে উচ্চ পদে নিযুক্ত হন। এই লর্ড হার্ডিঞ্জ নামে কিন্তু আমাদের একটা সেতু আছে লর্ড হার্ডিঞ্জের নামে। আচ্ছা, এই যে লর্ড হার্ডিঞ্জ, এবার লর্ড ডালহৌসি। আচ্ছা, লর্ড ডালহৌসি আচ্ছা, এই কি করছে দেখেন, এইটা ইম্পর্টেন্ট, কারণ এই লর্ড ডালহৌসির কারণেই 1857 সালে আপনার এটা কি বলে সিপাহী বিদ্রোহ দেখা দেয়। দেখেন, লর্ড ডালহৌসি উপমহাদেশে আসেন। ব্রিটিশ কর্তৃপক্ষ প্রেরিত শাসকদের মধ্যে সবচেয়ে সাম্রাজ্যবাদী ছিলেন লর্ড ডালহৌসি। তার সাম্রাজ্যবাদী নীতির 3টা লক্ষ্য ছিল। এক নম্বর পাশ্চাত্য সভ্যতা ও শাসনের প্রসার, ইংরেজ সাম্রাজ্যের সংহতি স্থাপন ও উপমহাদেশে ব্রিটিশ পণ্যের বাজার সৃষ্টি। মানে তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল 3টা বিষয়: পাশ্চাত্য সভ্যতাকে বের করানো, ইংরেজ সাম্রাজ্যটাকে বড় করা এবং উপমহাদেশের যেন ব্রিটিশ পণ্যের একটা বাজার তৈরি হয়, এটা তার মূল লক্ষ্য। এই জন্য দেখেন, সে সাম্রাজ্য বিস্তারের জন্য কিছু নীতি গ্রহণ করছে। নীতিগুলো কি দেখেন, সে যুদ্ধের মাধ্যমে কিছু রাজ্য জয় করার প্ল্যান করছে। 2 নম্বর সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি আপনি একটা রাজ্যের মালিক, কোনো কারণে আপনার কোনো সন্তান নাই, এই রাজ্যটা ব্রিটিশরা দখল করে নিচ্ছে, এটাকে বলে সত্য বিলোপ। আরও কিছু ধারা আছে, আমরা একটু পরে দেখতেছি। কুশাসন ও অরাজকতার অজুহাতে পররাজ্য দখল। এখন দেখেন, ধরেন আপনি বললেন যে বাংলাদেশে অরাজকতা চলতেছে, এই চিন্তা করে আমেরিকা আমাদেরকে দখল করে ফেলছে, এটা কি রাইট হবে? এটা কখনোই রাইট হবে না। এইভাবে সে রাজ্যগুলো দখল করছে। এখন দেখেন, তার সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস, এটার মিনিংটা কি দেখেন। এই নীতির মূল কথা ইংরেজদের আশ্রিত কোনো রাজা পুত্রহীন অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে। মানে ইংরেজদের আশ্রিত মানে অধীন কোনো রাজ্য আমি পরিচালনা করতেছি। ইংরেজরা অনেক রাজ্য ডিরেক্টলি পরিচালনা করতো না, তারা রাজাকে রেখে দিত। তো এটাই বলতে দেখেন, কোনো রাজা যদি পুত্রহীন অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে। মানে এখন আর কোনো রাজা নাই, এখন ব্রিটিশরাই চালাবে। এবং দত্তক পুত্রের বা কন্যার কোনো উত্তরাধিকার শিকার হবে না। এখন অনেক রাজার সন্তান না থাকার কারণে তারা দত্তক নিতে বলতেছে না, কোনো দত্তক টত্তকে কাজ হবে না। ডালহৌসি সত্যবিলাপ নীতি ব্যাপকভাবে প্রয়োগ করে রাজ্য বিস্তারে উদ্যোগী হন। দত্তক প্রথা প্রয়োগ করার ব্যাপারে ডালহৌসি দেশীয় রাজ্যগুলোকে 3টা ভাগে ভাগ করেন। কি কি রাজ্যগুলো? 1 নম্বর দেখেন, কোম্পানি সৃষ্ট দেশীয় রাজ্য, কোম্পানির অধীন করদ রাজ্য, স্বাধীন দেশীয় রাজ্য। কোম্পানি সৃষ্ট দেশীয় রাজ্যটা কেমন? ধরেন এখানে ধরেন আমরা বলতে পারি এইটা ধরেন ঢাকা আর এইটা বরিশাল, দুইটা একসাথে ছিল। ইংরেজরা কি করছে, এই অঞ্চলটা দখল করে ফেলছে। তার মানে এটা কোম্পানি সৃষ্ট একটা রাজ্য। মানে এটা স্বাধীন ছিল, আমি এই অংশটা দখল করছি, এটা কোম্পানি সৃষ্ট একটা রাজ্য। ভালো কথা। কোম্পানির অধীন করদ রাজ্য, ধরেন এগুলো স্বাধীন আগে থেকে ছিল, কোনো কারণে এখানকার রাজা কি করছে, মানে ইংরেজ কোম্পানির সাথে একটা কি বলে এটাকে লিয়াজু করছে। এটাই কি কোম্পানির অধীন করদ রাজ্য। আর স্বাধীন রাজ্য, ধরেন এটা একটা স্বাধীন রাজ্য, এই টাইপের। তো দেখেন, ডালহৌসি এক নির্দেশনা নামায় প্রথম শ্রেণীর দেশীয় রাজ্যগুলোকে দত্তক প্রথা নিষিদ্ধ করছে, যে এই ধরনের যে রাজ্যগুলো আছে এখানে কোনো দত্তক প্রথা থাকতেই পারবে না। দ্বিতীয় শ্রেণীর রাজ্য কোম্পানির অনুমতি ছাড়া দত্তক গ্রহণ করতে পারবে না, কারণ দ্বিতীয় যে রাজ্যটা এটা তো কোম্পানি তৈরি করে না, এটা আগে থেকেই ছিল, হয়তো ওইখানকার রাজা কোনো চুক্তি করছে। তো বলতেছে এখানে কোনো দত্তক প্রথা, দত্তক গ্রহণ নিষিদ্ধ, কোনো দত্তক নিতে পারবে না। এবং স্বাধীন দেশীয় রাজ্যগুলোতে দত্তক প্রথা বহাল রাখে। তার মানে দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তরাধিকার না থাকার কারণে কিন্তু এই এটাকে কি বলে সত্য বিলাপ নীতি, এটা কিন্তু চালু হইতো উত্তরাধিকার না থাকার কারণে। এটি সত্যবিলাপ নীতি নামে খ্যাত।
আচ্ছা দেখেন, সরাসরি যুদ্ধের মাধ্যমে কোম্পানি প্রোম, দক্ষিণ বার্মা, পাঞ্জাব, সিকিমের একাংশ দখল করে, সত্যবিলাপ নীতি প্রয়োগ করে সাতারা, সম্বলপুর, ঝাঁসি, নাগরপুর ইত্যাদি, নাগপুর এগুলো দখল করছে। কুশাসনের অজুহাতে, মানে কুশাসন বলতে কি, কোম্পানির মন মতো শাসন হয় নাই, কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্য দখল করছে। ডালহৌসি এই সত্যবিলাপ নীতির কারণেই 1857 সালে কি আজাদি আন্দোলন বা সিপাহী বিদ্রোহ দেখা দেয়। এবারে কুশাসনের ডালহৌসি কুশাসনের অজুহাত দেখিয়ে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। রাজ্য শাসনের দায়িত্ব নবাবের হাতে থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। ফলে রাজ্য শাসনের জটিলতার সৃষ্টি হয়, তাই তাকে অযোধ্যা ছেড়ে কলকাতায় বাস করতে বাধ্য করা হয়। হায়দ্রাবাদের নিজাম ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভার বহনে অর্থ বাকি পড়ায় ডালহৌসি বেরার প্রদেশটি দখল করে। দেখছেন, মানে এক একটা অজুহাত দিয়ে দিয়ে হচ্ছে রাজ্যগুলোকে দখল করার পায় তারা। দ্বিতীয় শিখ যুদ্ধ, প্রথম শিখ যুদ্ধটা কিন্তু হচ্ছে লর্ড হার্ডিঞ্জের সময় হয়েছে। এবার দ্বিতীয় শিখ যুদ্ধ, হার্ডিঞ্জের সময় প্রথম শিখ যুদ্ধে পরাজয় হয়, শিখ জাতি ভুলতে পারেনি। হার্ডিঞ্জের কিছু পদক্ষেপ শিখদের উত্তেজিত করে তুলেছিল। লাহোরের ইংরেজ রেসিডেন্ট মূলরাজকে হিসাবপত্র দাখিল করতে বলায় মূলরাজ পদত্যাগের ভান করে। মানে ইংরেজরা শিখদের কাছে হিসাব চায়, তোমার রাজ্য কিভাবে চলতেছে আমাকে হিসাব দাও, এটা শিখদের কাছে খুব লাগছে। আচ্ছা, দুজন ইংরেজ কর্মচারী সহ নবনিযুক্ত শাসককে কর্মস্থলে পাঠানো হয়। মূলরাজ তাদের হত্যা করে পুনরায় পাঞ্জাবের ক্ষমতায় আসে। সাথে সাথে পাঞ্জাবের অন্যত্র শিখ যোদ্ধারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে। বাধ্য হয়ে ডালহৌসি শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইতিহাসে এই যুদ্ধ দ্বিতীয় শিখ যুদ্ধ নামে পরিচিত। গুজরাটের যুদ্ধে শিখ বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়ে পালিয়ে যায়। ডালহৌসি পাঞ্জাব দখল করে নেয়। ফলে উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়। এই পাঞ্জাব দখল করার কারণে দিল্লি থেকে আফগানিস্তান পুরোটাই হচ্ছে ব্রিটিশদের অধীনে চলে আসে। এবার দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ, বাণিজ্য সংক্রান্ত বিবাদের ফলে দ্বিতীয় বার্মা যুদ্ধের সূত্রপাত ঘটে। 1826 সালে প্রথম বার্মা যুদ্ধের থেকেই বর্মীরা ইংরেজদের প্রতি, বার্মা মানে বুঝছেন তো আরাকান, মিয়ানমার, তাদের কথা বলতেছে, বর্মীরা ইংরেজদের উপর শত্রু ভাবাপন্ন ছিল। 1851 সালে কয়েকজন ইংরেজ বণিক বর্মীদের হাতে অপমানিত হয়েছে, এই সংবাদ পেয়ে ডালহৌসি তখনই কমোডোর ল্যাম্বার্টটিকে রণতরী সহ ব্রহ্মরাজের কাছে পাঠায়। কি যুক্তিতে পাঠাইছে? যে কয়েকজন ইংরেজ অপমানিত হয়েছে, বাস এটা নিয়ে যুদ্ধ লেগে গেছে। ব্রহ্মরাজ যুদ্ধের পক্ষপাতী ছিলেন না বলে দুর্ব্যবহারের দ্বারা রেঙ্গুনের গভর্নরকে পদচ্যুত করে। তো ল্যাম্বার্টি এতে খুশি না হয় ব্রহ্মরাজের একটি রণতরী দখল করে। ফলে বর্মীরা ল্যাম্বার্টি জাহাজে গোলাবর্ষণ শুরু করে। দ্বিতীয় বার্মা যুদ্ধের সূত্রপাত ঘটে। মানে বিষয়টা হচ্ছে যে কোনো না কোনোভাবে হচ্ছে আমি কি করতেছি, মানে ইংরেজরা বার্মিজদেরকে উত্তেজিত করতেছে যে তোদেরকে আমি ইয়া করে দিব। ডালহৌসি ল্যাম্বার্টিকে সাহায্যের জন্য জেনারেল গডউইনকে প্রেরণ করেন। অল্পকালের মধ্যে রেঙ্গুন, প্রোম ও পেগু দখল হয়। ব্রহ্মরাজ সন্ধিপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করলে ডালহৌসি সমগ্র পেগু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। এভাবে বার্মার উপকূল ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর পর্যন্ত পুরাটাই হচ্ছে ব্রিটিশদের অধীনে চলে যায়। চট্টগ্রাম থেকে এবার সিঙ্গাপুর পর্যন্ত। ইংরেজ প্রদত্ত ভাতা ও খেতাবের সত্যলাভ, দেখেন ডালহৌসি ইংরেজ প্রদত্ত ভাতা ও খেতাবের ক্ষেত্রে সত্যবিলাপ নীতি প্রয়োগ করেন। 1851 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও মারা গেলে ডালহৌসি বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেয়। ডালহৌসি মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের খেতাব ও ভাতা লোপ করার চেষ্টা করে, কিন্তু সেটা আসলে পারে না। সংস্কার কি করছে? তিনি গভর্নর জেনারেলের কাজের চাপ কমানোর জন্য বাংলার জন্য একজন লেফটেন্যান্ট গভর্নর, মানে ছোট লাট বলে, লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাট নিযুক্ত করে। সমগ্র ব্রিটিশ ভারতকে বিভিন্ন জেলায় ভাগ করা হয়। তৎকালীন বাংলা সেনাদের সামরিক যোগ্যতা বৃদ্ধির জন্য প্রত্যেক সুস্থ সবল লোকের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তা তিনি বিধবা বিবাহ আইন পাশ করান। তিনি এমন একটা আইন পাশ করেন যাতে করে এই দেশে ধর্মান্তরিত হলেও তার পৈতৃক সম্পত্তি যেন ভোগ করতে পারে। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ল। মানে হচ্ছে ধরেন কোনো হিন্দু মুসলমান হয়ে গেছে, তার মানে এই না সে তার উত্তরাধিকার সম্পত্তি পাবে না। এইটা ডালহৌসি পাশ করে। তার সময় কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পুনরায় চালু হয়। এদেশীয় রেলপথ ব্যবস্থার জনক ছিল তিনি। তার সময় বোম্বাই থেকে টানা পর্যন্ত রেল লাইন চালু হয়। 1853 সালে তিনি ডাক বিভাগের সংস্কার, কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাম ব্যবস্থা চালু করেন, বনভূমি সংরক্ষণ নীতি প্রবর্তন করেন, চা ও কফি বাগানের প্রসার ঘটান। এই কাজগুলো করছে লর্ড ডালহৌসি। আচ্ছা, এবার দেখি আমরা লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং তার আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ। তিনি বিদ্রোহ দমন করেন, ফলে 1858 সালে পার্লামেন্টারি আইন পাশ হয়। রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক বিলুপ্ত করা। আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শাসন করত, এবার হচ্ছে ব্রিটিশ রাজা বা রানী ভারতকে শাসন করতেছে। ভারতের শাসনভার নিজে নেন। যারা বিদ্রোহে অংশ নেয়নি তাদের তিনি নিরাপদে রাখার চেষ্টা করেন। এভাবে তিনি ক্ষমাশীল উপাধি অর্জন করেন লর্ড ক্যানিং।
আয়কর প্রবর্তন করেন, 10% হারে শুল্ক আরোপ করেন, কাগজের মুদ্রার প্রচলন করেন। আগে যেখানে স্বর্ণ, রূপা, তামা এগুলো থাকতো, এখন সেখানে কাগজের মুদ্রার প্রচলন করেন। 1859 সালে তিনি বাংলায় খাজনা আইন পাশ করেন। ব্রিটিশরা চা ও কফি চাষ শুরু করে। কলকাতা, বোম্বে ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিনি নীল কমিশন গঠন করেন। আমরা নীল আন্দোলন নিয়ে সামনে পড়ব, সেই নীল কমিশন। তার আমলে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন পাশ করা, যার দ্বারা বেসরকারি ভারতীয় সদস্যগণ ভাইসরয়ের আইনসভায় মনোনীত হতে পারতেন। তার মানে উনি হচ্ছে প্রথম যে ভারতীয়দেরকে পার্লামেন্টারি মেম্বার হচ্ছে, ভারতীয় যারা তাদেরকে সংসদ সদস্য হওয়ার যে সুযোগটা, এটা উনি করে দিয়েছেন। বাজেট 1858 সালে ভারত শাসন আইনের মাধ্যমে উপমহাদেশে রানীর শাসন শুরু হয়। রানীর প্রতিনিধি হিসেবে ভাইসরয় দেশ পরিচালনা করতেন। ভাইসরয়কে পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় কাউন্সিল গঠন করা হয়। কাউন্সিলের অর্থ সংক্রান্ত পরামর্শক ছিলেন হচ্ছে জেমস উইলসন। 1860 সালে বাজেট ঘোষণা করেন, এটি উপমহাদেশের প্রথম বাজেট। এবার প্রজাস্বত্ব আইন 1858 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। এর মাধ্যমে জমিদার ও প্রজাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সম্পর্কের অবনতি হয়। 1938 সালে ফজলুল হক সরকার আইনটি সংশোধন করেন। 1950 সালে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে এর বিলুপ্তি ঘটে। আমরা এটা নিয়ে আরও বিস্তারিত পড়ব যে প্রজাস্বত্ব আইন জিনিসটা কী ছিল। হান্টার কমিশন ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল। এই হান্টার কমিশন 1882 সালে কমিশন গঠিত হয় এবং 1883 সালে রিপোর্ট প্রকাশ করে। কমিশন 7 সদস্যের মধ্যে একমাত্র মুসলিম সদস্য ছিলেন হচ্ছে সৈয়দ আহমদ খান। এটা কিন্তু যে ক্যানিংয়ের সময় না, ক্যানিং পরবর্তী কথা বলতেছি, গুরুত্বপূর্ণ কথাগুলো। কমিশনের অন্যতম সুপারিশ ছিল হচ্ছে মাতৃভাষায় শিক্ষা প্রদান। এটা কার্জন হল, এটা কিন্তু আপনারা জানেন লর্ড কার্জনের সময়, এটা কিন্তু ক্যানিংয়ের সময় না। 1904 সালে লর্ড কার্জন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন তৈরিতে 1.5 লক্ষ টাকা দেন ভাওয়ালপুরের রাজকুমার, এই লর্ড কার্জন। 1908 সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। এই স্থাপনায় ইউরোপীয় ও মুঘল দুইটার স্থাপত্য রীতি পাওয়া যায়। ইউরোপীয় স্থাপত্য রীতি আর্কিটেকচার এবং হচ্ছে মোগল আর্কিটেকচার দুইটাই পাওয়া যায়। ফতেহপুর সিক্রির দেওয়ানি খাসের অনুসরণে লাল বেলে পাথরের ভবনটি নির্মিত হয়। 1911 থেকে 21 সাল পর্যন্ত ভবনটি ছিল ঢাকা কলেজের পাঠাগার ছিল। এটা 1921 সাল থেকে ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন। রামমোহন রায় ইংরেজ আমলে অন্যতম সংস্কারক। সতীদাহ প্রথা, গঙ্গায় সন্তান বিসর্জন, কন্যা শিশু হত্যা রোধে প্রধান ভূমিকা পালন করেন। তিনি একেশ্বরবাদী ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন। আমরা সদরঘাটের দিকে গেলে একটা মন্দির পাবো, দেখবেন ব্রাহ্ম মন্দির। হয়তো তাদের মানে বিশ্বাসগত পার্থক্য আছে বা ধর্মীয় আচার আচরণের পার্থক্য আছে। তাকে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত বলা হয়। ভারতবর্ষে ইংরেজি শিক্ষা চালু করার জন্য তিনি লর্ড আর্মাহাস্টকে চিঠি দেন। 1835 সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়। ইংরেজি শিক্ষা নিয়ে বিতর্ক ছিল অনেক, হ্যাঁ, মানে মুসলমানদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, হিন্দুদের একটা দৃষ্টিভঙ্গি ছিল। মুসলমানদের দৃষ্টিভঙ্গিরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান ইংরেজি শিখার পরে কোরআনের যে তফসির করা শুরু করছে, মানে খুব ভুলভাল তফসির করা শুরু করছিল। তখন আলেমরা ফতোয়া দিচ্ছে না, ইংরেজি শিখার দরকার নাই। প্রিভি কাউন্সিল ব্রিটিশ রাজনৈতিক উপদেষ্টার কমিটি। কমিটির সদস্যরা ব্রিটিশ হাউস অফ কমন্স বা হাউস অফ লর্ডসের সাবেক সদস্য। ব্রিটিশ পার্লামেন্ট প্রতিষ্ঠার পর থেকে এই কাউন্সিলের ধারণা পাওয়া যায়। তো এই ছিল হচ্ছে ব্রিটিশ ভারতের মোটামুটি অবদান। আজকে এতটুকুই। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ব্রিটিশ সময়ে যে বিভিন্ন আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।